চলো বলো সবাই কেমন আছো। আজকে আমরা ইউটিউবে আইএস 2026 মেন্স এর জন্য কোশ্চেন আনসার নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ আমাদের নিউ কিন্তু ব্যাচ আইএস এর জন্য যে নিউ ব্যাচ শুরু হচ্ছে আমাদের, সেটা হচ্ছে জুনের 4 তারিখ থেকে, অফিসিয়াল জুনের 4 তারিখ থেকে আমাদের নিউ ব্যাচ শুরু হচ্ছে আইএস এর জন্য, যেখানে আইএস 2026 এর জন্য কোশ্চেন আনসার প্র্যাকটিস হবে। দেখো আইএস 2026 এর জন্য কোশ্চেন আনসার প্র্যাকটিস হবে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিএস অ্যানালাইসিস করা হবে। আর ওখানে তোমাদের দেওয়া হবে ডেলি আইএস হচ্ছে প্রিলিমসের জন্য এমসিকিউ প্র্যাকটিস, এবং মাসে আমরা 4টে করে করাবো এসে প্র্যাকটিস। ঠিক আছে, প্রত্যেক মাসে আমরা 4টে করে এসে প্র্যাকটিস করব এবং সপ্তাহে একটা করে সিসাট কিন্তু প্র্যাকটিস করব। সাথে ইথিক্স ইন্টিগ্রিটি অ্যাপটিটিউডের জন্য দেওয়া হবে কিছু মডেল সেট এবং কিছু তোমাদের জন্য কিছু টাস্ক দেওয়া হবে। টাস্ক কিন্তু তোমাদের টাস্ক হচ্ছে তোমরা নিজেরাই সলভ করবে, সেগুলো আমরা চেক করে দেব। ঠিক আছে, আচ্ছা এবার নিচে এসো। নিচে আসার পর দেখো ব্যাচ শুরু হচ্ছে 4 জুন থেকে। আর ব্যাচে জয়েন করার জন্য তোমাকে কম্পা একাডেমি যে অ্যাপ্লিকেশান আছে, যেটা তোমাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে, সেই অ্যাপ্লিকেশানে কিন্তু তোমাকে ঢুকতে হবে। ঠিক আছে, চলো দেখে নাও। ব্যাস এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস আমরা করব আজ থেকে। দেখো তোমরা জানো, যারা অলরেডি আমাদের স্টুডেন্ট, তোমরা জানো প্রত্যেক কিন্তু সপ্তাহে আমরা প্রত্যেক দিন প্রায় কিছু প্রিলিমসের এবং কিছু মেন্সের কোশ্চেন নিয়ে আমরা ডিসকাশন করছি আমাদের ইউটিউব চ্যানেল কম্পা একাডেমি। আজও আমরা কিন্তু ডিসকাশন করব মেন্সের কোশ্চেন নিয়ে। কেন ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা পিছিয়ে আছে, তার প্রধান কারণ হচ্ছে কেন বিহার আজকে এগিয়ে, তার প্রধান কারণ হচ্ছে বিহারে স্টুডেন্টরা তারা আইএস মেন্সের পেপার লেখে হিন্দিতে, এসে লেখে হিন্দিতে, অপশনাল লেখে হিন্দিতে, ইন্টারভিউ দেয় হিন্দিতে। কিন্তু এখন বর্তমান জানো 22টা ভাষাকে কিন্তু ন্যাশনালাইজ করা হয়েছে, 22 ল্যাঙ্গুয়েজকে ন্যাশনালাইজ করা হয়েছে। তোমরা বাংলায় পড়াশুনো করতে পারবে, বাংলায় অ্যান্সার রাইটিং প্র্যাকটিস করতে পারবে, এবং বাংলায় কিন্তু এসে পেপারও বাংলায় দিতে পারবে, ইন্টারভিউ বাংলায় দিতে পারবে, এবং মেন্সের পেপারও কিন্তু তোমরা বাংলায় লিখতে পারবে। ঠিক আছে, দেখে নাও। এটা একটা কোয়েশ্চেন, ভীষণ একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমাদের জন্য। কি বলছে দেখো, ইউপিএসসি সিএসসি 2026 মেন্স কোয়েশ্চেন অফ কম্পা আইএস একাডেমি। ঠিক আছে, সম্ভাব্য প্রশ্ন যেটা আসতে পারে মেন্সের জন্য 2026 সালের। দেখো কি বলছে কোয়েশ্চেন, কি বলছে দেখো, ইন্ডিয়ান ফিশারিজ হ্যাভ উইটনেসড এ প্যারাডিগম শিফট ফ্রম মেরিন ডমিনেটেড ফিশারিজ টু ইনল্যান্ড ফিশারিজ, এক্সপ্লেন। বলছে মেনশন দ্য স্টেপ টেকেন বাই দ্য গভর্নমেন্ট টু প্রমোট দ্য ফিশারিজ সেক্টর। অসাধারণ একটা কোয়েশ্চেন, কারণ আমরা দেখতে পাচ্ছি বর্তমান মেরিন ফিশারিজ সেক্টর যত সময়ের অগ্রগতি ঘটছে তত কিন্তু ভেঙে যাচ্ছে, এবং দেখছি মানুষের মধ্যে বা যারা মৎস্য কালেক্ট করে, যারা মৎস্য ধরে, মাছ ধরে যারা, তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তারা ইনল্যান্ড অর্থাৎ অভ্যন্তরীণ মৎস্য চাষ, তারা ইনল্যান্ড ফিশারিজের ক্ষেত্রে তারা কিন্তু তাদের ইন্টারেস্ট বাড়ছে। কী কারণে তাদের বাড়ছে সেটা কিন্তু আমরা এখন দেখাচ্ছি তোমাদের। দেখো কোয়েশ্চেন, দেখো কোয়েশ্চেনটা তোমরা মোটামুটি একটা দেখেছো, ইন্ডিয়ান ফিশারিজ হ্যাভ উইটনেসড এ, দেখো লেখা আছে প্যারাডিগম শিফট ফ্রম মেরিন ডমিনেটেড ফিশারিজ টু ইনল্যান্ড ফিশারিজ। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই যে একটা শিপমেন্ট হচ্ছে,
মেরিন ডমিনেটেড ফিশারিজ টু ইনল্যান্ড ফিশারিজ, এক্সপ্লেন কেন এমন হচ্ছে, মেনশন দ্য স্টেপ টেকেন বাই দ্য গভর্নমেন্ট টু প্রমোট দ্য ফিশারি সেক্টর, গভর্নমেন্টের কোন কোন পদক্ষেপ গভর্নমেন্ট নিয়েছে এই ফিশারি সেক্টরকে প্রমোট করার জন্য, বা ফিশারি সেক্টরকে কিন্তু আরও মানুষ যেন ফিশারি সেক্টরের প্রতি আকৃষ্ট হয়, বা তারা তাদের যে নির্দিষ্ট কাজকর্ম করতো সেই কর্মের প্রতি যেন ইন্টারেস্ট আরও বৃদ্ধি পায়। দেখো ভূমিকা দেখো, আমরা জানি ভারতবর্ষে প্রায় ৭,৫০০ কিলোমিটার দীর্ঘ উপকূলরেখা রয়েছে, এটা কিন্তু আমরা জানি। আমরা যদি একটুখানি ভারতের ছবিটা আমরা যদি দেখে নিই, মন দিয়ে দেখো, আমরা যদি একটুখানি ভারতের ছবিটা দেখি, দেখো এই হচ্ছে আমাদের ইন্ডিয়া, আর আমাদের লাগবে না, ব্যাস এখান থেকে শুরু হচ্ছে সিন্ধু ডিস্ট্রিক্ট অফ পাকিস্তান, আমাদের লাগবে না। আমাদের লাগবে কোন জায়গা থেকে, দেখো আমি যদি কালারটা একটু চেঞ্জ করে দেখাই, এটা হচ্ছে গুজরাট, এটা হচ্ছে মহারাষ্ট্র টু, এখান থেকে শুরু করে এটা কি তামিলনাড়ু টিএন টু অন্ধ্রপ্রদেশ এপি টু ওড়িশা টু ডাব্লুবি, ব্যাস এই পর্যন্ত। তাহলে আমরা দেখতে পাচ্ছি ৭,০০০ কিন্তু প্রায় ৫০০ কিলোমিটার, এটা কত, এটা মোটামুটি ৬,১০০ কিলোমিটার কিন্তু। আর এবার আমরা যদি এ অ্যান্ড এন যদি ধরি, টোটালটা হচ্ছে ৭,৫০০ কিমি অ্যাপ্রক্স আমরা বলতে পারি। তাহলে আজকে মানুষের এই মেরিন ট্রান্সপোর্ট, মেরিন সেক্টর, ফিশারি সেক্টর থেকে মানুষ আজকে ইনল্যান্ড ফিশারি সেক্টরের প্রতি মানুষের কিন্তু মানুষের আকৃষ্ট কিন্তু বেড়ে যাচ্ছে। এর কারণ কি? এর কারণটা আমি যদি দেখি, মন দিয়ে দেখো, বলছে ভারত চীনের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মাছ উৎপাদনকারী দেশ হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ২০০০ সাল পর্যন্ত ভারতের মোট মাছ উৎপাদনে সামুদ্রিক মাছ উৎপাদনের প্রাধান্য সর্বাধিক ছিল ২০০০ সাল পর্যন্ত। তবে বিজ্ঞানভিত্তিক মৎস্য চাষের কারণে ভারতের অভ্যন্তরীণ মৎস্য চাষে বিভিন্ন কিন্তু পরিবর্তন সাধিত হয়েছে, এবং বর্তমানে মোট মৎস্য উৎপাদনের প্রায় 70% ইহা অবদান রাখে। তাহলে বুঝতে পেরেছো কি বলা হয়েছে? এবার দেখো, এটা হচ্ছে আমাদের একটা ইন্ট্রোডাক্টরি পার্ট। মেন্সের অ্যান্সার রাইটিংয়ের জন্য প্রথমত আমরা একটা কোনো ইন্ট্রোডাক্টরি আমরা পার্ট দেখব, এটা হচ্ছে একটা ইন্ট্রোডাক্টরি পার্ট দেওয়া আছে। এরপর দেখো এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা কেন? পরিবর্তনের কারণ, পরিবর্তনের জন্য দুটো কারণ আছে। একটা হচ্ছে অভ্যন্তরীণ মৎস্য চাষের অংশ বৃদ্ধি, একটা কারণ পজিটিভ ভাইবস, আর একটা সামুদ্রিক মৎস্য সম্পদের পরিমাণ হ্রাসের কারণ। কারণ আমরা দেখতে পাচ্ছি মেরিন সেক্টর থেকে মানুষ ইনল্যান্ড সেক্টরের প্রতি কিন্তু বেশি বেশি করে আকৃষ্ট হয়ে যাচ্ছে। দেখো কি বলছে, ভারতে সমৃদ্ধ অভ্যন্তরীণ জলসম্পদ পাওয়া যায়, একদম এটা কিন্তু মানতে হবে। ভারত অবশ্যই একটা আমরা বলতে পারি নদীমাতৃক দেশ, কারণ ভারতীয় যাবতীয় কিছু যে সমস্ত সভ্যতা গড়ে উঠেছিল সেই সভ্যতাগুলো ছিল নদীকে কেন্দ্র করে, তাই বলা হতো নদীমাতৃক সভ্যতা বা নদী কেন্দ্রিক কিন্তু সভ্যতা। দেখো নদী, পুকুর, হ্রদ ইত্যাদির মতো প্রধান সম্পদ হিসাবে কিন্তু কাজ করার অভ্যন্তরীণ সম্ভাবনাকে বৃদ্ধি করে। একদম প্রধান নদীগুলির তীরবর্তী অঞ্চলে উচ্চ জনসংখ্যার ঘনত্ব অভ্যন্তরীণ মৎস্য চাষের জন্য একটি নিশ্চিত বাজার প্রদান করে। একদম প্রথম কথা ভারত, দেখো আমরা যে জিনিসটাকে মনে করো, আমরা যে জিনিসটাকে প্রোডাকশান করছি, মনে করো আমরা যে জিনিসটাকে প্রোডাকশান করছি সেই জিনিসটার যদি
ডিমান্ড না থাকে, যদি ডিমান্ড না থাকে তাহলে কিন্তু প্রোডাকশানের কিন্তু কোনো ভ্যালু নেই। যদি দেখি ডিমান্ড খুব হাই, যদি দেখি খুব হাই, তাহলে কিন্তু তুমি যদি প্রোডাকশান করো তুমি কিন্তু লাভবান হতে পারো। আমরা সবসময় দেখছি যে দেখো ফিশের কিন্তু দাম কিন্তু সবসময় কিন্তু হাই, কিন্তু আমি যদি তুলনা করি ফিশের থেকে ধরো চিকেনের দাম কিন্তু কখনো বাড়ছে কখনো কমছে, কখনো বাড়ছে কখনো কমছে। এ নিয়ে কিন্তু চিকেনের উপরে একটা বিশেষ একটা সার্ভে হয়েছিল, যে চিকেনের উপরে, এর উপরে কিন্তু আমরা পরে একটা অ্যান্সার রাইটিং করব। কিন্তু আমরা দেখছি গভর্নমেন্ট চেষ্টা করছে ফিশ সেক্টরটাকে উন্নত করার, এবং ফিশ কিন্তু বরাবরের জন্য ভারতবর্ষের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। দেখো বিহার বাংলার অনেক কৃষক কৃষি মৎস্য চাষ পদ্ধতি গ্রহণ করেছেন। হোয়াট ইজ দিস? কৃষিকাজও হবে, সেই সাথে কিন্তু মৎস্য চাষও হবে, যেখানে ফসলের জমিতে মাছ চাষ করা হয়। এরপর দেখো প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার অধীনে ফসল কাটাসহ উৎপাদন এবং উৎপাদন পরবর্তী উভয় ক্ষেত্রে সরকার কিন্তু সহায়তা করেছে। আমরা দেখেছি সরকার সহায়তা করেছে, সরকার পিন দিচ্ছে। ধরো বাগদা চিংড়ি চাষ হবে, বাগদা চিংড়ির জন্য সরকার কিন্তু পিন দিচ্ছে, বাগদা চিংড়ির পিন যেটাকে আমরা বলি ইউজ করার জন্য। উন্নত মৎস্য চাষের জন্য ট্রিটমেন্টের সরকার ব্যবস্থা করেছে, বিভিন্ন বৈজ্ঞানিক ভিত্তিক চাষাবাদের জন্য। কিভাবে আমরা নিবিড় মৎস্য চাষ করব, নিবিড় মিশ্র মৎস্য চাষ করব, একই জমিতে একটাই পুকুরে কিভাবে তিন জাতীয় হচ্ছে তোমার দেশি কার্পের সঙ্গে বিদেশি কার্প কীভাবে চাষ করার কৌশল, এগুলো কিন্তু সরকার আমাদের দেখিয়েছে। এবার দেখো এটা হচ্ছে পজিটিভ ভাইবস গেল, এবার আমরা নেগেটিভ ভাইবসে আসব। কি বলছে নেগেটিভ ভাইবসটা দেখো, বলছে জাপানের মতো দেশের তুলনায় ভারতীয় উপকূলে ঠান্ডা উষ্ণ স্রোতের মিশ্রণের অভাবের কারণে ভালো মৎস্যক্ষেত্রের অভাব রয়েছে। একদম দেখতে হবে যে মাছরা কোন টেম্পারেচারে থাকতে ভালোবাসে। যখন সমুদ্র স্রোত প্রভাবিত হচ্ছে, উষ্ণ স্রোত শীতল স্রোত কিন্তু কখনোই মিশছে না, ফলে তাদের ক্ষেত্রে কিন্তু তাদের অপরিসীম চলাফেরার ক্ষেত্রে কিন্তু একটা সবসময় বাধার সম্মুখীন হচ্ছে। গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে মৎস্য সম্পদের বৃহত্তর বৈচিত্র্য বাণিজ্যিকরণের কিন্তু অসুবিধার সৃষ্টি করে। একদম নেক্সট বলছে দেখো, আঞ্চলিক জলসীমায় অতিরিক্ত শোষণের কারণে সম্প্রসারণের সুযোগ সীমিত আছে। কীভাবে অতিরিক্ত শোষণ? মাছ নিয়ে আসলো, কাস্টমস ট্যাক্স নিচ্ছে, যেটা আইনত নিচ্ছে বাদ দাও, যেটা আইন বিরুদ্ধ নিচ্ছে এই দাও টাকা দাও। প্রত্যেকটা মাল খালি করতে গেলে টাকা নিচ্ছে আলাদা, গাড়িতে লোড করতে গেলে টাকা নিচ্ছে আলাদা, যে গাড়ি নিয়ে যাচ্ছে সেই গাড়ির আবার আলাদা টাকা নিচ্ছে, প্রত্যেকটা চেকপোস্টে ধরছে। তাহলে এই যে অতিরিক্ত শোষণ, এই অতিরিক্ত শোষণের কারণে কিন্তু তারা বারবার কিন্তু সমস্যা তাদের মধ্যে সৃষ্টি হচ্ছে। পূর্ব উপকূল বরাবর জেলেদের অর্থনৈতিক দুর্বলতা রয়েছে। ওকে, এটা কিন্তু নট অনলি ইন্ডিয়া, এটা ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ, এটা ইন্ডিয়ান বাংলাদেশ। এই যে পূর্ব উপকূল বরাবর ইন্ডিয়া যতটুকু পার্ট আছে পশ্চিমবঙ্গ টু বাংলাদেশ, তাদের কিন্তু একটা অর্থনৈতিক দুর্বলতা রয়েছে, এটা মানতে হবে। নেক্সট দেখো, শ্রীলঙ্কার মতো প্রতিবেশী রাজ্যগুলির সাথে বিরোধ ও সামুদ্রিক মৎস্য সম্পদের উপর নেতিবাচক প্রভাব ফেলে। মনে করো কোনো কারণের জন্য একটা কিন্তু ধরো শ্রীলঙ্কা, আমি ধরো এটা মুছে দিই, ধরো আমি বোঝাচ্ছি জিনিসটা। দেখো এখানে দেখো শ্রীলঙ্কা, তারপর এখানে যদি শ্রীলঙ্কা হয়, ইন্ডিয়ান মনে করো টেরিটরি মনে করো এইরকম আন্তর্জাতিক, যখন কোনো মৎস্য চাষেরা এর মধ্যে অবাধে কিন্তু বিচরণ করতে পারে। এখানে শ্রীলঙ্কার জাহাজ দাঁড় করানো আছে, এরা কালেক্ট করে টাকা নিচ্ছে, টর্চার করছে, ঠিক আছে। দেখা যাচ্ছে তাদের আন্তর্জাতিক সীমারেখার কাছাকাছি চলে আসলো স্রোতের টানে,
টাকা নিচ্ছে, আটকে রাখছে, তার কারণ কি একটা কিন্তু বরাবর কিন্তু একটা সমস্যার সৃষ্টি হচ্ছে। নেক্সট কি বলছে, বলছে দেখো মৎস্য বিভাগের পৃথকীকরণ। এইবার কি সরকার গৃহীত পদক্ষেপ, খুব সুন্দর। সরকার কোন কোন কিন্তু পদক্ষেপ নিয়েছে, কারণ কোশ্চেনটা কি বলেছে, কোশ্চেনটা নিশ্চয় দেখেছো তো, কোশ্চেন দেখো, কোশ্চেন বলেছে যে এক্সপ্লেন মেনশন দ্য স্টেপ টেকেন বাই দ্য গভর্নমেন্ট টু প্রমোট দ্য ফিশারি সেক্টর। তাহলে এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটার ক্ষেত্রে আমরা দেখব, দেখো দেখো আচ্ছা এবার দেখো সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ। এখানে দেখো মৎস্য খাতে বিপুল পরিমাণ সম্পদের সম্ভাবনা এবং রপ্তানির সম্ভাবনার পূর্বাভাস দিয়ে মৎস্য পশুপালন ও দুগ্ধ মন্ত্রণালয়ের অধীনে একটি পৃথক মৎস্য বিভাগ তৈরি করা হয়েছে। প্রথম, আগে যে তিনটে সেক্টরকে একসঙ্গে রাখা হয়েছিল, এখন কিন্তু তিনটে সেক্টরকে কিন্তু বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ পৃথকীকরণ করা হয়েছে এবং আলাদা কিন্তু একটা মৎস্য সেক্টর কিন্তু করা হয়েছে। দেখো জাতীয় মৎস্য নীতি 2020 মৎস্য খাতে গুরুত্বপূর্ণ শূন্যস্থান পূরণের জন্য উপযুক্ত হস্তক্ষেপের মাধ্যমে মৎস্য খাতে ব্যাপক উন্নয়নের কিন্তু লক্ষ্যে কাজ চলছে, যেটা জাতীয় মৎস্য নীতি কিন্তু 2020। এরপর বলছে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি মৎস্য খাতকে উৎসাহিত করার জন্য সমবায় বা ফেডারেলিজমকে এর শক্তিগুলিকে বৃদ্ধি করার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে। এটা মনে রাখবে পাস্ট টেন্স, কিন্তু লিখতে হবে কিন্তু পাস্ট টেন্স। কারণটা কি, স্টেপ টেকেন বাই দ্য গভর্নমেন্ট যে সমস্ত স্টেপ নিয়েছে, সেই সমস্ত যে সমস্ত স্টেপ নেওয়া উচিত, শুড বি, সেটা কিন্তু নয়, কোন কোন স্টেপ গভর্নমেন্ট নিয়েছে, বুঝতে পেরেছো? দেখো এই উদ্দেশ্যে একটি জিএসটি বা জাতীয় ফোরাম গঠন করা উচিত এর এর মধ্যে থেকে। এরপর দেখো নেক্সট, দেখো কি বলেছে, নেক্সট যেটা বলেছে দেখো নেক্সট কি বলেছে, প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা। দেখো প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা বলছে এই উদ্যোগের অধীনে অগ্রগামী পশ্চাদমুখী সংযোগ স্থাপনের মাধ্যমে মৎস্য অঞ্চলগুলি তৈরির জন্য একটি বিশেষ পদ্ধতি গ্রহণ করা হয়েছে। ঠিক আছে, যেটা প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা এর হচ্ছে আওতাভুক্ত করা হয়েছে, যার ফলে মানুষ যেন সবসময়, যে সমস্ত মানুষ মৎস্য সেক্টরে ছিল সেই সমস্ত মানুষের রুজি রোজগারে যেন কখনো ব্যাঘাত না ঘটে, সেদিকে কিন্তু নজর দেওয়া হয়েছে। মৎস্য এবং জলজ পালন সম্পর্কিত উন্নয়ন তহবিল, মৎস্য খাতে 7,522.48 কোটি টাকার অবকাঠামো প্রকল্পে অর্থায়নের কিন্তু পরিকল্পনা করা হয়েছে, অর্থাৎ এই টাকাটা কিন্তু বরাদ্দ করা হয়েছে। গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নের তহবিল, দেখো সরকার মৎস্য সম্পর্কিত অবকাঠামোগত উন্নতি সাধন করেছে, যেমন মৎস্য বন্দর তৈরি করেছে, নদী তীরবর্তী মৎস্য চাষের ক্ষেত্রে, ঠিক আছে, RIDF ঋণ প্রদানের জন্য নাবার্ড, অর্থাৎ নাবার্ড একটা ব্যাংক, সেই ব্যাংকে কিন্তু অনুমতি দেওয়া হয়েছে। কে দিয়েছে? গভর্নমেন্ট দিয়েছে। মৎস্য ক্ষেত্রে যেন যাদের ঋণের প্রয়োজন, মনে করো কেউ একটা পুকুর, মনে করো সাপোজ ধরো কেউ একটা জমি কিনেছে, জমি কিনে একটা বড় একটা জলকর তৈরি করেছে, তাহলে জলকর তৈরি করে মাছ থাকতে গেলে তার মনে করো টাকা দেওয়া, সে কারোর মনে করো ধরো 5 লক্ষ টাকা কারোর লোন লাগবে, নাবার্ড যেন লোন অ্যাপ্রুভ করে, তার জন্য নাবার্ডকে কিন্তু গভর্নমেন্ট নির্দেশ দিয়েছে, বুঝতে পেরেছো? এরপর তুমি দেখো, এরপর নেক্সট দেখো, নেক্সট বলেছে কিষাণ ক্রেডিট কার্ড। গভর্নমেন্ট কিন্তু কিষাণ ক্রেডিট কার্ড দিচ্ছে এবং যে কিষাণ ক্রেডিট কার্ডের আন্ডারে নট অনলি এগ্রিকালচার প্লাস মৎস্য সেক্টরকেও কিন্তু ঢোকানো হয়েছে, যেটা মৎস্য চাষিদের KCC সুবিধা প্রদান করবে, অর্থাৎ একটা ব্যাংকের অ্যাকাউন্ট, সেখানে সবসময় কিন্তু একটা টাকা থাকবে, যার প্রয়োজন সে তুলে নেবে, আবার কিন্তু সে সেই সময় সে টাকাটা ফেরত দিয়ে দেবে, ফলে কিন্তু তাকে এক্সট্রা কোনোরকমভাবে কোনো সুদ তাকে গুনতে হচ্ছে না। ঠিক আছে, নেক্সট দেখ উপসংহার। মৎস্য খাত প্রাথমিক স্তরে প্রায় 1,60,00,000 মানুষকে জীবিকা প্রদান করে এবং মৎস্য পরিকাঠামোর উন্নতিকরণ, উন্নত মৎস্য জাহাজ সরবরাহ করা এবং রপ্তানি উন্নত করার জন্য
গুণগত মান পরীক্ষা করা এবং মৎস্যজীবী উৎপাদনকারী সংগঠন তৈরির সুযোগ সুবিধা প্রদানের প্রয়োজনীয়তা রয়েছে। তাহলে আমাদের নোট কিন্তু খুব শর্ট। নোট কি দেখলে বলো? আমাদের যে নোটটা তুমি দেখেছো, নোটটা দেখো একদম এই এক পেজ আর এই 1.5 পেজ। নোট কিন্তু 1.5 পেজ। কারণটা কি? এই যে নোটটা যখন পরীক্ষায় আসবে, আইএসএ তোমরা জানো 15 মার্কসে আসে আর 10 মার্কসের কোশ্চেন আসে। 10 মার্কসের জন্য তোমাদেরকে লিখতে হবে কত ওয়ার্ড? তোমাদের লিখতে 150 ওয়ার্ড। এই কোশ্চেনটা অনলি একটা সেট। কারণ কি? মেনশন দ্য স্টেপ টেকেন। অনলি কিন্তু 10 মার্কসের কোশ্চেন, যেটায় 150 ওয়ার্ড কিন্তু তোমাদের লিখতে হবে। নোট একদম কিন্তু সেইভাবেই দেওয়া হয়েছে, তোমরা যেন হচ্ছে সুন্দরভাবে যেন লিখতে পারো। দেখো, এই হচ্ছে আমাদের কম্পা একাডেমির নোট বা কম্পা একাডেমির ম্যাটেরিয়াল। বাঙালি কিন্তু আর পিছিয়ে থাকবে না আইএস পরীক্ষার জন্য। বাংলার সমস্ত ছেলেমেয়েরা যেন স্বল্প খরচে তারা আইএসের জন্য পড়াশুনো করতে পারে, তার সমস্ত দেখভাল কিন্তু আমরা করছি। এবং জুন মাসের 4 তারিখ থেকে আমাদের নিউ ব্যাচ শুরু হচ্ছে এবং এই ব্যাচ মাসিক বা মান্থলি এর ভিত্তিতে কিন্তু তোমাদের ক্লাস নেওয়া হবে। ঠিক আছে? এই ব্যাচ যেটা নেওয়া হবে সেটা হচ্ছে মান্থলি বেসিক্স বা মান্থলি ফিজের বিনিময়ে কিন্তু তোমাদের ক্লাস নেওয়া হবে। তো যারা যারা এই ব্যাচে তোমরা জয়েন করতে চাও, তোমরা অলরেডি থাম্বনেলে দেখেছো আমার নাম্বার লেখা আছে, তবুও আমি আমার নাম্বারটা একবার জানিয়ে দিচ্ছি। কম্পা একাডেমির হেল্পলাইন নাম্বার হচ্ছে 9734912260। এই নাম্বারে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারো। ওকে, এটা হচ্ছে কম্পা একাডেমির হেল্পলাইন নাম্বার। তোমরা মোবাইলে সেভ করে রাখবে কম্পা একাডেমি হেল্পলাইন নাম্বার। আর আমার নাম্বার দিব্যেন্দু স্যার বলে তোমরা সেভ করে রাখতে পারো। 9800907260। অর্থাৎ এই নাম্বারে কিন্তু তোমরা ফোন করে ডিরেক্ট হচ্ছে আমার সাথে কিন্তু কথা বলতে পারো। আমরা যে ব্যাচটা লঞ্চ করছি জুন মাসের 4 তারিখ থেকে, সেখানে জিএস আছে প্লাস অপশনাল আছে। জিএস অপশনাল কিন্তু বোথ ব্যাচ লঞ্চ হচ্ছে। যদি কেউ মনে করো অনলি জিএস পড়তে পারো, যদি কেউ মনে করো অনলি অপশনাল পড়তে পারো। ঠিক আছে? এ বিষয়ে তোমরা ফোন করবে, তারপরে ডিটেলস কথা হবে। আর হ্যাঁ, কম্পা একাডেমি ইউটিউব চ্যানেলে চোখ রাখো, কারণ প্রত্যেক দিন আমরা কিন্তু মেন্সের কোশ্চেন আনসার নিয়ে ডিসকাশন করছি তোমাদের সুবিধার্থে, তোমাদের স্বার্থে, যেন আইএস পরীক্ষা দিতে গিয়ে কোনো স্টুডেন্ট যেন ভয় না পায়। বুঝতে পেরেছো? চলো, এই হচ্ছে বিষয়। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো।